বাংলাদেশ এক রক্তক্ষয়ী বিপ্লবের পর নতুন ভোরের সন্ধানে ১৫ বছরের একটি শাসনের অবসান ঘটিয়ে যখন জাতি নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তখন শুরু হয়েছে এক নতুন বিতর্ক। একদিকে চলছে প্রশাসনিক শুদ্ধি অভিযান, দুর্নীতি আর গণহত্যার বিচার প্রক্রিয়া, অন্যদিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে চলছে এক ভয়াবহ প্রোপাগান্ডা। প্রশ্নটা সহজ, কিন্তু উত্তরটা জটিল। যখন একজন পুলিশ অফিসার ক্ষমতার দাপটে রাজপথে সংসদ সদস্যকে প্যাটান, যখন একজন ব্যাংকার হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে পালান, কিংবা যখন একজন ডিআইজি প্রিজনের বাসা থেকে উদ্ধার হয় ঘুষের ৮০ লক্ষ টাকা, তখন তাদের ধর্মীয় পরিচয় মুখ্য হয় না, তারা পরিচিত হন অপরাধী হিসেবে। কিন্তু যখনই সেই অপরাধের বিচার শুরু হয়, যখন সেই দুর্নীতিবাজ অফিসারকে বরখাস্ত করা হয়, তখনই একটি মহল সুকৌশলে বের করে আনে একটি মোক্ষম অস্ত্র, সংখ্যালঘু কার্ড। অভিযোগ তোলা হয় তাদের অপরাধের জন্য নয়, বরং হিন্দু হওয়ার কারণে তাদের টার্গেট করা হচ্ছে। স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে। আজ আমরা খতিয়ে দেখব বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসনের উচ্চ পদে থাকা হিন্দু ধর্মাবলম্বী কর্মকর্তার ভয়াবহ অপরাধের ইতিহাস। আমরা দেখব কিভাবে তারা ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি, লুটপাট এবং এমনকি গণহত্যার মতো অপরাধে জড়িয়েছেন। এবং আমরা উন্মোচন করব কিভাবে তাদের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সংখ্যালঘু কার্ড ব্যবহার করে একটি মিথ্যা আখ্যান তৈরি করা হচ্ছে। চলুন শুরু করা যাক। গল্পটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। ২০০৯ থেকে ২০২৪ সাল, এই ১.৫ দশকে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোতে এক অভূতপূর্ব পরিবর্তন আসে। প্রশাসন, পুলিশ বাহিনী এবং আর্থিক খাত সবকিছুকেই সুপরিকল্পিতভাবে রাজনীতিকরণ করা হয়েছিল। এই সময়কালে জন্ম নেয় এক ভয়াবহ দায় মুক্তির সংস্কৃতি বা কালচার অফ ইম্পিউনিটি। ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধ হয়ে উঠেছিল বিচার বহির্ভূত হত্যার এক নিয়মিত আখ্যান। এই রাষ্ট্রীয় সন্ত্রাসের অংশ হিসাবেই উত্থান হয়েছিল এমন কিছু কর্মকর্তার, যারা পরবর্তীতে পরিচিত হয়েছেন সরকারের সবচেয়ে বিশ্বস্ত হাতিয়ার হিসাবে। আর এই হাতিয়ারদের মধ্যেই ছিলেন কয়েকজন প্রভাবশালী হিন্দু কর্মকর্তা, যাদের অপরাধের খতিয়ান আজ আমরা খুলব। তাদের মধ্যে যে নামটি সবার আগে আসে তিনি হলেন বিপ্লব কুমার সরকার। নামটি শুধু একটি পদবি নয়, বরং এটিই হয়ে উঠেছিল গত কয়েক বছরের রাজনৈতিক দমনপীড়ন এবং পুলিশি দম্ভের প্রতীক। কিন্তু তার এই উত্থানের শুরুটা কেমন ছিল? ২০১১ সাল, রাজপথে একজন সংসদ সদস্যকে নির্মমভাবে পেটাচ্ছেন তৎকালীন এডিসি বিপ্লব কুমার সরকার। একজন আইন প্রণেতার ওপর এমন হামলার পর কি হয়েছিল তার? শাস্তি? বরখাস্ত? না, বরং তিনি পুরস্কৃত হয়েছিলেন। এই ঘটনাই তাকে সরকারের কাছে সুপার কপ হিসেবে প্রতিষ্ঠা করে এবং তার ক্যারিয়ার রকেটের গতিতে উত্থান ঘটে। এই দায়মুক্তি তাকে আরও বেপরোয়া করে তোলে। তার বিরুদ্ধে অসংখ্য ক্রসফায়ার, গুম এবং নির্যাতনের অভিযোগ রয়েছে। কিন্তু তার অপরাধের খতিয়ানে সবচেয়ে ভয়াবহ অধ্যায়টি রচিত হয় ২০২৪ সালের জুলাই মাসে। কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন যখন গণ অভ্যুত্থানের রূপ নেয়, তখন সেটি দমনে সরকার যে গণহত্যা চালায় তার অন্যতম মাঠ পর্যায়ের নিয়ন্ত্রক ছিলেন বিপ্লব কুমার সরকার। ডিএমপির যুগ্ম কমিশনার অপারেশনস হিসেবে তার নির্দেশেই ঢাকার রাজপথে ঝরে গেছে অসংখ্য তাজা প্রাণ। আজ তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা এবং মানবাধিকার বিরোধী অপরাধের মামলা চলছে। ৫ই আগস্ট সরকারের পতনের পর এই সুপার কপ এখন পলাতক। ধারণা করা হচ্ছে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছেন। এবার আসা যাক আরেক প্রভাবশালী কর্মকর্তার কথাই, প্রলয় কুমার জোয়ারদার। বিপ্লব কুমার যদি হন মাঠের খেলোয়াড়, তবে প্রলয় কুমার ছিলেন ক্ষমতার অন্দরমহলের বাসিন্দা। তিনি দীর্ঘ সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রোটোকল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই অবস্থান এবং তার শ্বশুরের রাজনৈতিক পরিচয়, যিনি আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী ছিলেন, তাকে পুলিশ বাহিনীতে একছত্র প্রভাব বিস্তারে সাহায্য করে। কিন্তু জুলাই গণহত্যায় তার ভূমিকা ছিল আরও ভয়াবহ। সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে যে জবানবন্দি দিয়েছেন, তাতে উঠে এসেছে এক চঞ্চলকর তথ্য। ১৮ জুলাই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ফোন করে আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন। সেই সময় আইজিপির পাশেই ছিলেন প্রলয় কুমার জোয়ারদার। ছাত্র জনতার বুকে যে গুলি চালানো হয়েছে, সেই গুলির নির্দেশ মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়ার অন্যতম প্রধান ব্যক্তি ছিলেন এই প্রলয় কুমার জোয়ারদার। তিনিও আজ পলাতক।
তবে শুধু মাঠ পর্যায়ে বা প্রোটোকল নয়, তদন্ত সংস্থাকেও কিভাবে ব্যক্তিগত এবং রাজনৈতিক আক্রোশের হাতিয়ার বানানো হয়েছিল তার জ্বলন্ত উদাহরণ হলেন বনোজ কুমার মজুমদার। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআই তৈরি হয়েছিল একটু পেশাদার তদন্ত সংস্থা হিসাবে, কিন্তু সাবেক অতিরিক্ত আইজিপি বনোজ কুমার মজুমদার এই সংস্থাটিকে পরিণত করেছিলেন এক ভয়ঙ্কর নির্যাতন সেলে। তার বিরুদ্ধে সবচেয়ে লোমহর্ষী অভিযোগটি আসে খোদ পুলিশ বাহিনীর ভেতর থেকেই। সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার অভিযোগ করেন, স্ত্রী মৃত্যু হত্যা মামলায় গ্রেফতারের পর বনোজ কুমারের প্রত্যক্ষ নির্দেশেই তাকে পিবিআই হেফাজতে অমানবিক নির্যাতন করা হয়েছিল। বনোজ কুমার শুধু নির্যাতন করেই থামেননি, পিবিআইকে ব্যবহার করেছেন রাজনৈতিক প্রতিপক্ষকে ফাঁসাতে এবং প্রকৃত অপরাধীদের বাঁচাতে এভিডেন্স ম্যানিপুলেশন বা প্রমাণ তৈরির কারখানা হিসাবে। অপরাধের এই ফিরিস্টে যুক্ত হয় আরেক প্রতাপশালী কর্মকর্তা কৃষ্ণপদ রায়ের নাম। ডিএমপি এবং সিএমপির মতো গুরুত্বপূর্ণ ইউনিটের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা সাবেক অতিরিক্ত আইজিপি ছিলেন বিগত সরকারের দমন পীড়নের অন্যতম প্রধান কারিগর। একজন সরকারি কর্মকর্তা হয়েও বিরোধী দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি প্রকাশ্যে হুমকি দিয়ে বলেছিলেন, হাড়গোড় ভেঙে দেওয়া হবে। তার এই উত্তেজনীমূলক বক্তব্যই প্রমাণ করে তিনি কতটা বেপরোয়া ছিলেন। তার নির্দেশে দায়ের হয়েছে অসংখ্য গায়েবী মামলা, চলেছে গণগ্রেফতার। তার কমান্ডের অধীনে থাকা এলাকাগুলোতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা ক্রসফায়ারের দায়ও তার উপর বর্তায়। 2024 জুলাই আন্দোলনে চট্টগ্রাম অঞ্চলে পুলিশি অ্যাকশনের এবং সহিংসতার পেছনেও তার ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। 5ই আগস্টের পটবর্তনের পর এই বিতর্কিত কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এছাড়াও ফরিদপুরের সাবেক এসপি সুভাষচন্দ্র সাহার বিরুদ্ধে হাসেম ফুডস কারখানায় 52 জন শ্রমিকের মৃত্যুর ঘটনায় অবহেলা এবং দুর্নীতির অভিযোগ রয়েছে। সাবেক পুলিশ সুপার সুভাষচন্দ্র সাহা এবং তার স্ত্রী রীনা চৌধুরীর অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ ভারতে পাচারের অভিযোগ তদন্ত করেছে দুদক। সবচেয়ে চঞ্চলকর ঘটনাটি ছিল ডিআইজি প্রিজন পার্থ গোপাল বণিকের। 2019 সালে তার বাসা থেকে উদ্ধার হয় 80 লক্ষ টাকা, যার কোনো বৈধ উৎস তিনি দেখাতে পারেননি। কারাগারের ভেতরে ঘুষ বাণিজ্যের এক বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন তিনি। বিপ্লব কুমার বা প্রলয় কুমারের অপরাধগুলো ছিল রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে চালানো সন্ত্রাস এবং গণহত্যা। পার্থ গোপাল বণিকের অপরাধ ছিল দুর্নীতি। এই অপরাধগুলো যখন তারা করেছেন তখন কেউ তাদের হিন্দু অফিসার হিসেবে দেখেনি, দেখেছে সরকারের ঘনিষ্ঠ এবং ক্ষমতাবান অফিসার। তাহলে আজ তাদের বিচারের সময় কেন ধর্মীয় পরিচয় টেনে আনা হচ্ছে? এখন আমরা নজর দেব আর্থিক খাতের দিকে, যেখানে রচিত হয়েছে দুর্নীতির মহাকাব্য। পুলিশ বাহিনী যখন রাজপথ নিয়ন্ত্রণে ব্যস্ত, তখন আর্থিক খাতে চলছিল নজিরবিহীন লুটপাট। আর এই লুটপাটের মহাকাব্যের প্রধান নায়ক হলেন প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার। পিকে হালদার আপাতদৃষ্টিতে একজন সফল ব্যাংকার, কিন্তু পর্দার আড়ালে তিনি ছিলেন এক বিশাল অর্থনৈতিক অপরাধ সিন্ডিকেটের প্রধান। তিনি প্রায় 10,200 কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন। কিন্তু কিভাবে সম্ভব হলো এই বিশাল লুটপাট? পিকে হালদার তার নিয়ন্ত্রণে থাকা একাধিক আর্থিক প্রতিষ্ঠান থেকে নামে বেনামে কাগজে কোম্পানি খুলে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা বের করে নেন। এই কাজে তার সহযোগী ছিলেন তার আত্মীয় স্বপন কুমার মিস্ত্রি এবং উত্তম কুমার মিস্ত্রি। এই টাকা পাচার করা হয়েছে মূলত ভারত ও কানাডায়। সাধারণ মানুষের আমানত লুট করে পিকে হালদার গড়ে তুলেছিলেন সম্পদের পাহাড়। কিন্তু এই লুটপাট কি তিনি একাই করেছিলেন? রাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থাগুলো তখন কি করছিল? এখানেই আসে সবচেয়ে চাঞ্চল্যকর এবং হতাশাজনক অধ্যায়টি। পিকে হালদারের এই অবাধ লুটপাট সম্ভব হয়েছিল যার প্রত্যক্ষ সহযোগিতায় তিনি হলেন বাংলাদেশ ব্যাংকের তৎকালীন ডেপুটি গভর্নর এস.কে. সুর চৌধুরী। আর্থিক প্রতিষ্ঠানগুলো তদারকির দায়িত্বে ছিলেন তিনি, অর্থাৎ যার দায়িত্ব ছিল এই লুটপাট ঠেকানো, তিনিই ছিলেন লুটেরাদের প্রধান পৃষ্ঠপোষক। অভিযোগ রয়েছে এস.কে. সুর চৌধুরী পিকে হালদারের কাছ থেকে নিয়মিত মাসোহারা পেতেন এবং বাংলাদেশ ব্যাংকের অডিট আপত্তিগুলো ধামাচাপা দিতেন। ভাবা যায়, দেশের কেন্দ্রীয় ব্যাংকের সর্বোচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা সরাসরি যুক্ত ছিলেন এই ভয়াবহ ডাকাতিতে। 2024 সালের শেষে এবং 2025 সালের শুরুতে এস.কে. সুর চৌধুরীর বিরুদ্ধে দুদক মামলা দায়ের করে এবং তাকে গ্রেপ্তার করা হয়। তদন্তে তার এবং তার পরিবারের বিপুল অবৈধ সম্পদের সন্ধান পাওয়া গেছে। লুটপাটের এই চিত্র কেবল ব্যাংকিং খাতে সীমাবদ্ধ ছিল না। জুয়েলারি ও সোনা ব্যবসার আড়ালেও চলছিল আরেক ভয়াবহ মাফিয়াতন্ত্র। এই জগতের মাফিয়া ডন ছিলেন দিলীপ কুমার আগরওয়ালা।
ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য হিসেবে তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে সোনা চোরাচালান, মানি লন্ডারিং এবং ভ্যাট ফাঁকির এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। নভেম্বর 2025 সালে সিআইডি দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে 678 কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা দায়ের করে। তদন্তে উঠে আসে এক অবিশ্বাস্য তথ্য। ডায়মন্ডের নামে উন্নতমানের কাঁচের টুকরো বা নকল ডায়মন্ড বিক্রি করে সাধারণ মানুষের সাথে প্রতারণার অভিযোগও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে রয়েছে। দেশের সম্পদ লুট করে তিনি গড়েছেন বিদেশের সাম্রাজ্য। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই অবৈধভাবে অর্থ পাচার করে ভারতের কলকাতায় পান্না ডায়মন্ড ওয়ার্ল্ড নামে 5টি এবং অস্ট্রেলিয়ার সিডনিতে জুয়েলারি শোরুম প্রতিষ্ঠা করেছেন। এই ছাড়া মালয়েশিয়া, দুবাই ও কানাডায় তার বিপুল অবৈধ সম্পদের খোঁজ মিলেছে। নিজ এলাকা চুয়াডাঙ্গায় তিনি ছিলেন এক মূর্তিমান আতঙ্ক। রাজনৈতিক দাপট দেখিয়ে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের জমি দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অবশেষে 2024 সালের 3 সেপ্টেম্বর দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে মানি লন্ডারিং সহ একাধিক মামলার তদন্ত চলছে, যা উন্মোচন করছে তার এই অপরাধ সাম্রাজ্যের আদ্যপান্ত। দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহার শুধু পুলিশ বা ব্যাংকিং খাতেই সীমাবদ্ধ ছিল না। রাজনৈতিক পদে থেকেও অনেকে গড়ে তুলেছেন অবৈধ সম্পদের পাহাড়। তেমনই একজন হলেন যশোর 4 আসনের সাবেক সংসদ সদস্য রণজিৎ কুমার রায়। রণজিৎ কুমার রায় এবং তার পরিবারের বিরুদ্ধে গত 15 বছরের নজিরবিহীন দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের মতে তিনি টিআর অর্থাৎ টেস্ট রিলিফ এবং কাবিখা অর্থাৎ কাজের বিনিময়ে খাদ্য প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন। কাজ না করেই পুরো টাকা তুলে নেওয়া এবং 50% কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই ঘটনাগুলো প্রমাণ করে যে রাজনৈতিক ছত্রছায়ায় কিভাবে একজন জনপ্রতিনিধি শোষকে পরিণত হতে পারেন। এখানেও তার ধর্মীয় পরিচয় নয়, বরং তার রাজনৈতিক পরিচয় এবং ক্ষমতার অপব্যবহারই মুখ্য। 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর যখন নতুন অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনিক শুদ্ধি অভিযান শুরু করে, তখন দুটো মূল বিষয়কে প্রাধান্য দেওয়া হয়। প্রথমত, যারা দুর্নীতি এবং গণহত্যার মতো অপরাধে জড়িত ছিলেন তাদের আইনের আওতায় আনা। দ্বিতীয়ত, বিগত সরকারের আমলে যারা অবৈধভাবে বা রাজনৈতিক বিবেচনায়, যেমন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য পরিচয়ে চাকরি পেয়েছিলেন, তাদের চিহ্নিত করা এবং আইন অনুযায়ী বরখাস্ত করা। কিন্তু যখন এই দুর্নীতিবাজ এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়, তখনই শুরু হয় এক ভয়াবহ অপপ্রচার। বিপ্লব কুমার সরকার প্রলয় কুমার জোয়ারদারদের বরখাস্তকে হিন্দুদের উপর আক্রমণ হিসেবে প্রচার করা শুরু করা হয়। বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের গবেষণা অনুযায়ী 5 আগস্টের পর থেকে বাংলাদেশ নিয়ে ছড়ানো ভুয়ো খবরের 72%-ই উৎস ছিল ভারত। তারা ভারতে কালী পূজার বিসর্জনের ভিডিওকে বাংলাদেশে মন্দির ধ্বংসের ভিডিও বলে প্রচার করেছে। চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর মতো সন্ত্রাসীকে যখন রাষ্ট্রদ্রোহের সুনির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়, তখন সেটিকেও হিন্দু হওয়ার কারণে গ্রেফতার বলে প্রচার করা হয়, যদিও তার অভিযোগ ছিল উস্কানোমূলক কর্মকাণ্ডের। এই হিন্দু বিদ্বেষের অভিযোগটি পুরোপুরি অসার প্রমাণিত হয় যখন আমরা দেখি যে বর্তমান সরকার কাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। যে অপরাধে বিপ্লব কুমার সরকার বরখাস্ত, সেই একই অপরাধে অভিযুক্ত হয়েছেন অনেক মুসলিম। বর্তমান সরকার ব্যবস্থা নিচ্ছে অপরাধের ভিত্তিতে, দুর্নীতির ভিত্তিতে এবং বিগত স্বৈরাচারী সরকারের সঙ্গে সম্পৃক্ততার ভিত্তিতে। তারা দেখছে কে গণহত্যায় জড়িত ছিল, কে অর্থ পাচার করেছে, কার নিয়োগ অবৈধ ছিল। তারা দেখছে না কে হিন্দু আর কে মুসলিম। এটিকে হিন্দু বিদ্বেষ বলাটা অপরাধীদের বাঁচানোর চেষ্টা ছাড়া আর কিছুই না। এমনকি কিছুদিন আগে 43 বিসিএসে নিয়োগপ্রাপ্ত 3 জন সহকারী কমিশনারকে সরকার চাকুরিচ্যুত করেছে। এর মধ্যে অনুপ কুমার বিশ্বাস ও নবনীতা সরকার প্রশ্ন ফাঁস চক্রের মূল হোতা। প্রশ্ন ফাঁস করে আওয়ামী লীগের আমলে এই সকল হিন্দু সন্ত্রাসী প্রশাসনের বিভিন্ন জায়গায় চাকরি নিয়েছিল। জননিরাপত্তাকে আমলে নিয়ে এবং অপরাধ প্রমাণিত হওয়ায় সরকার এদেরকে চাকুরিচ্যুত করলেও ভারতীয় এজেন্ডার পতাকাবাহী ব্রেইন ওয়াশড কিছু হিন্দু এটাকে হিন্দু বিদ্বেষ বলে প্রচারণা চালাচ্ছে। এই সকল সাম্প্রদায়িক হিন্দুদের কাছে প্রশ্ন ফাঁস করে চাকরি নেওয়া কোনো অপরাধ নয়।
আমরা আমাদের অনুসন্ধানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা দেখেছি বিপ্লব কুমার সরকার, প্রলয় কুমার জোয়ারদার, পি.কে. হালদার, এস.কে. সুর চৌধুরী এবং রণজিৎ কুমার রায়ের মতো ব্যক্তিরা কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে ভয়াবহ অপরাধ করেছেন। তাদের অপরাধগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা ছিল না, বরং তা ছিল বিগত 15 বছরের লুটপাট এবং সন্ত্রাসের রাজনীতির একটি অংশ। এই অপরাধীরা যখন দুর্নীতি করেছে, যখন ক্রসফায়ার দিয়েছে, যখন হাজার হাজার কোটি টাকা লুট করেছে, তখন তারা তাদের ধর্মীয় পরিচয় ব্যবহার করেনি। তারা ব্যবহার করেছে রাজনৈতিক পরিচয় এবং প্রশাসনিক ক্ষমতা। কিন্তু আজ যখন তাদের বিচার হচ্ছে, তখন তারা এবং তাদের সুবিধাভোগীরা সুকৌশলে সংখ্যালঘু কার্ড ব্যবহার করে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে হেয় করার চেষ্টা করছে এবং বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাইছে। জুলাই বিপ্লবের মূল আকাঙ্ক্ষা ছিল একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক এবং জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষ্য অর্জনে অপরাধীদের বিচার অপরিহার্য, সে যে ধর্মেরই হোক না কেন। সংখ্যালঘু কার্ডের মতো মিথ্যাচার দিয়ে এই বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার যে কোনো চেষ্টা প্রতিহত করা আমাদের সবার দায়িত্ব। কারণ অপরাধীর কোনো ধর্ম থাকে না, হিন্দু হলেও সে অপরাধী।